হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে গভর্নমেন্ট শাটডাউন যুক্তরাষ্ট্র জুড়ে অতিষ্ঠ জনজীবন এবং এর লেটেস্ট কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শীতের রেকর্ড, ঠান্ডার রেকর্ড পড়েছে, এই বিষয়টি জানার চেষ্টা করব আমরা আজকে। আরেকটি বিষয় হচ্ছে যে বিল ডি ব্লাজিও, যিনি নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র, তার নতুন বান্ধবীর পরিচয় প্রকাশ পেয়েছে আজকে ছবি টবি সহ পরিচয় জানা গেছে তার। এবং বাংলাদেশ প্রসঙ্গ হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নেপথ্যে কে, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খুকন এবং সাথে আছেন নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নভেম্বর মাসের 11 তারিখ, মঙ্গলবার। স্পিকার মাইক জনসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতটুকু শাটডাউন বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত বিলটি, যেটি কংগ্রেসে পাশ করানোর প্রয়োজন, সিনেটে ইতিমধ্যেই পাশ হয়েছে সেটি, কিন্তু কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটাকে আমরা কংগ্রেসও বলে থাকি, আর সেটাতে পাশ করানোর প্রক্রিয়া চলছে। ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল ঘন্টা খানিক আগে, এখনো সর্বশেষ তথ্য আমরা পাইনি, তবে ধারণা করা হচ্ছে সেটি পাশ হবে, যদিও হবে না। কিন্তু এবং তিনি এও বলেছেন যে রিপাবলিকানদের মধ্যে যাদের সংখ্যা 219, তাদের মধ্যেও কয়েকজন হয়তোবা এই বিলের পক্ষ অবস্থান নাও নিতে পারে। অন্তত চারজন যদি নেন, তাহলে 218 217 কে দাঁড়াবে। বিলটি পাশ হবে না, শাটডাউন অব্যাহত থাকবে, কিন্তু সেই অবস্থার সৃষ্টি হবে না এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার জনসন। তিনি বলেছেন এবং তিনি আজকে বিকেলের মধ্যে সবাইকে ওয়াশিংটনে উপস্থিত থাকার জন্য এবং হাউস চেম্বারে আসার জন্য বলেছেন। এবং ভোট গ্রহণ শুরু হয়েছে যতটুকু আমি জানি ইতিমধ্যেই। তবে শাটডাউন উঠে যাওয়ার ব্যাপারে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের 217টি ভোট প্রয়োজন। অতএব তারা 200, তাদের যেহেতু 219 জন সদস্য, কিন্তু 217টি ভোট তাদের প্রয়োজন। অতএব সে অবস্থা তা যদি সম্ভব হয়, তাহলে শাটডাউন প্রত্যাহার হবে 42 দিন। দীর্ঘস্থায়ী 42 দিন পরে শাটডাউন প্রত্যাহার করা সম্ভব হবে। আজকে 42তম দিন শেষ হলো শাটডাউনের ব্যাপারে। এবং এই হাকিম জেফ্রিস যে মন্তব্যটি করেছেন যে রিপাবলিকানদের কয়েকজন এই বিল পক্ষে নাও থাকতে পারেন, কিন্তু সেরকম কোন রিপাবলিকান এখনো প্রকাশ্যে তাদের অবস্থানের কথা জানাননি, যেটি এই শাটডাউন বন্ধ করার বিপক্ষে অবস্থান হিসেবে ধরে নেওয়া যায়। তবে বিকেল 4টায় ভোট গ্রহণের কথা শুরু হয়েছে, কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত, এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা এটি নিশ্চিত করা যায়নি। তবে আজকে অবশ্য একজন নতুন ডেমোক্র্যাট সদস্য যুক্ত হয়েছেন ডেমোক্র্যাটদের সাথে। তিনি অ্যারিজোনা থেকে নির্বাচিত অ্যাডিলিটা গার্জুলবা। তাকে আজকে শপথ পড়িয়েছেন স্পিকার মাইক জনসন এবং তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। অর্থাৎ ডেমোক্র্যাটদের ভোট এতদিন ছিল 213টি, আজকে সেটি 214টিতে গিয়ে দাঁড়ালো। তবে রিপাবলিকানদের 219টি ভোট রয়েছে, আমি যেটা বলেছি আগে। তবে 214টি এবং তিনজন 200, অন্তত দেখা যাচ্ছে যে 218টি মিনিমাম পেতে হবে। কারণ 214 যদি পায়, তাহলে 5টি ভোটের ডিফারেন্স, 3টি ভোট কমে গেলেই কিন্তু এরা পাশ হবে না। অতএব খুবই জটিল একটি অবস্থা শাটডাউন বন্ধ করার ব্যাপারে। এবং দেখা যাক, যদি এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা তথ্য পাই ভোটাভুটির ব্যাপারে, তাহলে আপনাদের অবহিত করব। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সিনেটর চাক শুমারকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন যে চাক শুমারের সকল প্রক্রিয়া ব্যর্থ হয়েছে শাটডাউন বন্ধ, এবং তিনি চাক শুমার এবং ডেমোক্র্যাটদের দায়ী করেছেন আমেরিকার জনগণের দুর্ভোগের জন্য। শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের 8জন সদস্য, সিনেটর 8জন সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে রিপাবলিকানদের সমর্থিত বিল সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত এই বিলটি পাশ হয়েছে। যদিও সেনেটর শুমার সমালোচনা করে বলেছেন যে বিলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কল্যাণে যে ওবামা কেয়ার সাবসিডির
বহাল রাখার কথা বলা ছিল, সেটি ব্যাপারে রিপাবলিকানরা ভ্রুক্ষেপই করেনি। তা সত্ত্বেও 8জন ডেমোক্র্যাট এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন। তবে ডেমোক্র্যাটদের যারা সমর্থন দিয়েছেন রিপাবলিকানদের সাথে শাটডাউন প্রত্যাহার করার প্রস্তাবে, তাদের একজন জন পিটারম্যান পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সদস্যের জন্য, যিনি অতীতে কয়েকবার রিপাবলিকানদের প্রস্তাবিত বিলে সমর্থন দিয়েছেন। জন পিটারম্যান তিনি আজকে বলেছেন যে আমেরিকার শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, যে শাটডাউনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাটরা, তাতে যুক্তরাষ্ট্রের জনগণ দুর্ভোগ শিকার হচ্ছে অহরহ, এবং ফেডারেল কর্মচারীরা বেতন পাচ্ছে না। ট্রাফিক যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক ব্যবস্থা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এবং প্লাস সর্বশেষ যে আঘাতটি এসেছে সেটি হচ্ছে স্ন্যাপ বেনিফিটের উপরে। এতে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষরা অর্থ কষ্ট এবং খাদ্য সংকটে ভুগবেন। এই অবস্থা অব্যাহত রাখতে দেওয়া যায় না। তা সত্ত্বেও তিনি বলেছেন যে তারা রিপাবলিকানকে সমর্থন করেনি, তারা সমর্থন করেছেন আমেরিকান জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা। এবং তারা এও বলেছেন, জন পিটারম্যান, যে এই প্রস্তাবের অর্থাৎ শাটডাউন প্রত্যাহার প্রস্তাবের ব্যাপারে যে সমস্ত রিপাবলিকান সাপোর্ট করেছেন, তারা মূলত তাদের রাজনৈতিক অবস্থানের কারণেই সেটি করেছেন। এবং যদিও অ্যাফোর্ডেবল কেয়ার, যেটি ওবামা কেয়ার হিসেবে পরিচিত, সেই সেই ব্যাপারে কোনো সাবসিডি অব্যাহত রাখা হবে না, এমন সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই জানিয়ে দিয়েছেন। তবুও ডিসেম্বর মাসে আরেকটি ভোট অনুষ্ঠিত হবে এই হেলথ কেয়ারের ব্যাপারে। তবে সেই বিলটি এখনো পূর্ণাঙ্গভাবে লেখা হয়নি, যদিও সিনেটর থুন বলেছেন যে সেই বিলে ওবামা কেয়ারের সাবসিডি সামান্য হলেও এক ধরনের সাবসিডির কথা উল্লেখ থাকতে পারে, তবে তিনি নিশ্চিত করে বলেননি। এবং আজকে যে বিলটি পাশ হচ্ছে, এই বিলে যে হাউস এবং সিনেটের বিলে যেই বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে যে স্ন্যাপ বেনিফিট অব্যাহত থাকবে। যারা যে সমস্ত ফেডারেল কর্মচারী এতদিন বেতন পাননি, তারা তাদের সম্পূর্ণ বেতন পাবেন। এবং শাটডাউন প্রত্যাহার করা এবং অন্যান্য ফেডারেল সুবিধা যেগুলো এতদিন এই শাটডাউনের কারণে বন্ধ ছিল, সেগুলি অব্যাহত থাকবে। সে কথা হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন এই বিলটি পাশ হওয়ার সাথে। এবং প্রেসিডেন্ট অপেক্ষা করছেন বিলটি পাশ হলে সাইন করার জন্য। আপাতত যেটি বলার চেষ্টা করছি, যদিও সুপ্রিম কোর্ট আজকে তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে, যদিও এই সিদ্ধান্ত যদি শাটডাউন প্রত্যাহার হয়ে যায়, তাহলে এই সিদ্ধান্ত খুব একটা কার্যকর করা সম্ভব না, কার্যকর করা হবেও না। সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ফুড স্ট্যাম্পের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ আপাতত অর্ধেক অর্থ প্রদানের যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি তারা বহাল রাখতে পারেন। তবে একটু আগে যেটি আমি আপনাদের জানিয়েছি, যে স্পিকার জনসন যে বিলটি আজকে পাশ করানোর জন্য ভোটে দিয়েছেন, এবং সিনেটে যে বিলটি পাশ করানো হয়েছে এই শাটডাউন বন্ধ করা হবে, দুটো বিলেতেই কিন্তু স্ন্যাপ এবং পূর্ণাঙ্গ সুবিধা, যারা অক্টোবর মাসে যে স্ন্যাপ অর্থ সুবিধা পেয়েছেন, সেটি নভেম্বর মাসেও পাবেন এবং পরবর্তী মাসগুলোতে পাবেন জানুয়ারি 30 তারিখ পর্যন্ত। জানুয়ারি 30 তারিখের পরে নতুন করে আবার বাজেট বরাদ্দের জন্য দুই পক্ষকে ভোটাভুটিতে আসতে হতে পারে জানুয়ারি 30 তারিখের পরে। বর্তমানে যে শাটডাউন প্রত্যাহারের বিলটি উত্থাপন করা হয়েছে সিনেটে এবং হাউসে, সেটি জানুয়ারি 30 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে তীব্র সমালোচনা করেছেন তার দলের, তারই এক সময়ের ঘনিষ্ঠ কংগ্রেস সদস্য মার্জরি টাইলার গ্রিনের। তিনি বলেছেন যে মার্জরি টাইলার গ্রিন পথ হারিয়ে ফেলেছেন। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, এই অনুষ্ঠানে আমি একাধিকবার জন্য বলেছি যে কংগ্রেস সদস্য ম্যাগা রিপাবলিকান হিসেবে যিনি গর্ব করে নিজের পরিচয় দিয়ে থাকেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, সেই মার্জরি টাইলার গ্রিন সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি এবং বিভিন্ন বিধির সমালোচনা করতে শুরু করেছেন। তার মধ্যে একটি ছিল এই অ্যাফোর্ডেবল কেয়ার, অর্থাৎ ওবামা কেয়ারের প্রিমিয়ামটি বাড়িয়ে দেওয়া, অর্থাৎ প্রিমিয়ামের যে সুবিধাটি ছিল সেটি সুবিধা বন্ধ করে নতুন ভাবে প্রিমিয়াম ধার্য করা। এবং এর ফলে মার্জরি টাইলার বলেছেন যে আমেরিকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত অনেকের পক্ষে স্বাস্থ্য সেবা পাওয়া সম্ভব হবে না এত অতিরিক্ত মূল্য দিয়ে প্রিমিয়াম করার মাধ্যমে। এবং এই তালিকায় তার নিকট আত্মীয়রা রয়েছেন,
তিনি বলেছেন যে ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি হেলথ কেয়ার যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে অনেকখানি পিছিয়ে রয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের তিনি এমনও মন্তব্য করেছেন মেজর টাইলার গ্রেইন, যে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই, বিশেষ করে দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি বিদেশি বিষয়ে যে সমস্ত যত গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করছেন, আভ্যন্তরীণ বিষয়ে তিনি ঠিক ততটা নজর দিচ্ছেন না। এতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেছেন যে মার্জরি টাইলার গ্রিন তার পথ হারিয়ে ফেলেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আম, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি আর বিষয়ে বিভিন্ন ধরনের, বিশেষ করে ব্যবসায়ী মহল এবং আর্থিক মহল থেকে নানা রকম সমালোচনা, অসহযোগিতা এবং বিভিন্ন ধরনের হুমকিও আসতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক, দুটি বড় ব্যাংক আমি বলবো, একটি চেইজ ম্যানহাটন আর একটি ব্যাংক অফ আমেরিকা। চেইজ ম্যানহাটনের যিনি প্রধান নির্বাহী মিস্টার ডিমন, তিনি মেয়র মামদানিকে সর্বতোভাবে সহযোগিতার কথা বলেছেন। যদিও তিনি বলেছেন যে মেয়র মামদানির কিছু কিছু প্রস্তাবনা, কিছু কিছু প্রস্তাবিত নীতিমালার সাথে তিনি একমত নন, তা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটি চেইজ ব্যাংকের প্রধান দপ্তর এবং নিউ ইয়র্ক সিটির বাসীর প্রতি চেজ ব্যাংকের একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে চেজ ব্যাংক সচেষ্ট থাকবে এবং তারা মেয়র যাতে সফল হন সেই ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করবেন, এটি জানিয়েছেন চেজ ম্যানহাটন ব্যাংকের চেজ ব্যাংকের, এখন আর ম্যানহাটন নাই, চেজ ব্যাংকের সিইও জন ডিমন। কিন্তু এর পাশাপাশি আজকে ব্যাংক অফ আমেরিকা, আমেরিকার আরেকটি শীর্ষস্থানীয় ব্যাংক, ব্যাংক অফ আফ্রিকার প্রধান নির্বাহীও বলেছেন যে তিনি অনতি বিলম্বে নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে একটি বৈঠকের চেষ্টা করছেন এবং সেই বৈঠকে তিনি মামদানির অর্থনৈতিক কর্মসূচি সম্পর্কে আরো জানার চেষ্টা করবেন। তবে তিনি আগেভাগেই যেটি বলেছেন যে তিনি সর্বতভাবে সহযোগিতা করবে জোহরান মামদানি যাতে তার অর্থনৈতিক নীতিমালাগুলো বাস্তবায়ন করতে পারে, যেগুলোর সাথে ব্যাংক অফ আমেরিকার সহযোগিতা করার মতো অবস্থা থাকবে। কারণ ব্যাংক অফ আমেরিকার সিইও যিনি, তিনি তার নাম হচ্ছে ব্রায়ান ময়নিহান, তিনি বলেছেন যে নিউ ইয়র্ক শহরে প্রায় 16,000-এর মতো ব্যাংক অফ আমেরিকার পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা ব্যাংকিং সুবিধা থেকে নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তিনি তাদের সাথে মেয়র মামদানির প্রশাসনের একটি যোগসূত্র স্থাপনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন মেয়র মামদানির সাথে তার বৈঠকে। তবে বৈঠকটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে, ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি সময়সীমাটি ঠিক বলতে পারেননি। তিনি বলেছেন তিনি চেষ্টা করছেন মেয়র মামদানির সাথে দ্রুত একটি বৈঠক করার জন্য। আপনারা জানেন মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটি ক্ষোভ তারা প্রকাশ করেছেন প্রকাশ্যই, এবং এই ক্ষোভের একটি বিষয় হচ্ছে যে অনেকেই নিউ ইয়র্ক থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন। ইতিমধ্যেই আমি বলেছি এই অনুষ্ঠানে লন্ডন, ফ্লোরিডা, এমনকি দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী কানেকটিকাটেরও রিয়েল এস্টেটের মূল্য বাড়তে শুরু করেছে, কারণ সেখানকার রিয়েল এস্টেট ব্যবসায়ীরা নিউ ইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ীদের আকৃষ্ট করার চেষ্টা করছে তাদের সেখানে মুভ করে নেওয়ার ব্যাপারে। তবে এই ক্ষেত্রে বৈচিত্র্যময় একটি পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের নিউ হ্যাম্পশায়ারের গভর্নর, রিপাবলিকান দলীয় গভর্নর। তিনি গত সপ্তাহে মিডটাউন ম্যানহাটনের বিভিন্ন সড়কে একটি গাড়ি নামিয়েছেন। সেই গাড়ির দুই পাশে বিভিন্ন ভিডিও স্ক্রিনে, ডিজিটাল ভিডিও স্ক্রিনে আপনি নিউ ইয়র্ক শহর থেকে ব্যবসায়ীরা যদি মুভ করতে চান তারা নিউ হ্যাম্পশায়ারে যেন মুভ করেন, কারণ সেখানে তাদের অত্যধিক সুবিধা দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী অন্যান্য অনেক স্টেটের তুলনায়। এবং সেই সুবিধার কথা তিনি রিপাবলিকান গভর্নর কেলি আয়োটে তিনি আরো বলেছেন যে যে সুবিধাগুলো তাকে, যে অ্যাড গুলো অর্থাৎ যে বিজ্ঞাপনগুলো সেই গাড়ির, সেই ভ্যানের দুই পাশে প্রচার করা হচ্ছিল, তাতে বলা হচ্ছিল তাদের নিউ ইয়র্কের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছিল যে যে তোমরা যদি মুভ করতে চাও সেখানে তাহলে নিউ হ্যাম্পশায়ারের কথা চিন্তা করতে পারো, কারণ সেখানে কোনো কমিউনিজম নেই। এটি তিনি বলেছেন, রিপাবলিকান গভর্নর। এবং তিনি বলেছেন যে সেখানে কোনো লাল ফিতার দূরত্ব নেই। তিনি বলেছেন যে সেখানে অনেক কম ট্যাক্স নিউ ইয়র্ক সিটির তুলনায়। এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির মানুষ, বাসিন্দা, ব্যবসায়ীরা বিশেষ করে যারা আরো উত্তরে মুভ করতে চান তারা নিউ হ্যাম্পশায়ারকে বিবেচনা করতে পারেন এবং সেখানের
অপরাধজনিত ঘটনাবলীও তুলনামূলকভাবে কম নিউ ইয়র্ক সিটি থেকে। নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান গভর্নর এই আবেদন গত সপ্তাহে তিনি একটি ভ্যান মিড টাউন থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকার বিশেষ করে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেছে। নিউ ইয়র্ক সিটি সমগ্র পৃথিবীর সবচেয়ে সেরা সিটি হতেই পারে এবং বিভিন্ন জরিপে সেই তথ্যটি এসেছে নিউ ইয়র্ক সিটি। কিন্তু যেহেতু অনেকেই এখন মুভ করার চিন্তা ভাবনা করতেই পারেন মেয়র মামদানি নির্বাচিত হওয়ার পর, সেহেতু নিউ ইয়র্ক একটি ওয়েবসাইট ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান এমআরআই সফটওয়্যার, তারা বিভিন্ন তথ্য যাচাই বাছাই বিশ্লেষণ করে জানিয়েছে যদি নিউ ইয়র্ক সিটি থেকে কাউকে মুভি করতে হয় অন্যত্র, তাহলে তাদের জন্য সেরা শহর হচ্ছে নিউ ইয়র্ক থেকে 4 ঘন্টা দূরে নিউ হ্যাম্পশায়ারের একটি শহর। সেটি প্রায় 91,000 মানুষ বাস করে সেই শহরে, এবং সেই শহরটির নাম হচ্ছে নাশুয়া, নিউ হ্যাম্পশায়ার। 91,000 মানুষ সেই ছোট্ট শহরটিতে বসবাস করে, এবং সেই শহরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেখানকার চাকরির বাজারটি খুবই উদার। উদারত্বে এই অর্থে বলা হচ্ছে যে প্রতি একজন নাগরিক বাসিন্দার জন্য সেই শহরে 1.73টি চাকরি, প্রায় 2টি চাকরি অপেক্ষা করছে নাচুয়া নিউ হ্যাম্পশায়ার শহরে। এবং সেখানকার লো ক্রাইম রেট, অর্থাৎ অপরাধজনিত ঘটনা খুবই কম, এবং সেখানে স্বাস্থ্য সেবা এবং শিক্ষা দীক্ষার যথেষ্ট পর্যাপ্ত সুবিধা রয়েছে। এবং সেখানে গত মাসে এই মুহূর্তে সেখানে প্রায় 66,000 চাকরির সুযোগ উন্মুক্ত রয়েছে। সেটিও নিউ হ্যাম্পশায়ারের সেই শহরটি নাচুয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এবং সেই তথ্যটি তারা দিচ্ছে indeed.com এর প্রাপ্ত তথ্য থেকে। এবং তারা বলেছে, যেটা একটু আগে বললাম, যে প্রতি 1.73 নয়, প্রতিটি বাসিন্দার জন্য সেই শহরে 0.73টি জব, অর্থাৎ একটি বাসিন্দার জন্য প্রায় একটি জব প্রস্তুত রয়েছে সেখানে। এবং সেটি হচ্ছে একটা সেই স্কোরটি যেটাকে বলা হয় নিরাপত্তার জনিত স্কোর, 100-র মধ্যে তারা অর্জন করেছে 73টি নিরাপত্তা দিকে। অতএব তারা বলেছে যদি নিউ ইয়র্ক শহর থেকে কেউ মুভ করতে চায়, যদিও নিউ ইয়র্ক বিশ্বের শ্রেষ্ঠ শহর, কিন্তু তা সত্ত্বেও তারা নিউ ইয়র্ক থেকে 4 ঘন্টা দূরত্বে নাশুয়া শহর থেকে নিউ হ্যাম্পশায়ার বেছে নিতে পারে। আবহাওয়ার খবরটা একটু বলি। আজকে নিউ ইয়র্ক শহরে এই মৌসুমের প্রথম তুষারপাত ঘটেছে, কিন্তু কোথাও তুষার জমেনি। আর তার কারণটা হচ্ছে যে বাতাস এবং বিভিন্ন ধরনের তুষার জমার জন্য যে প্রক্রিয়াগুলো আবহাওয়ার সাথে সংশ্লিষ্ট থাকে, সেগুলি আজকে সেখানে ছিল না। অর্থাৎ যদিও সকালের দিকে হালকা তুষারপাত হয়েছে, কিন্তু কোথাও বরফ জমে পড়ার তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু শীত অনুভূত হচ্ছে সমগ্র নিউ ইয়র্ক শহরে। নভেম্বর মাসের 11 তারিখ শীত স্বাভাবিকভাবেই অনুভূত হওয়ার কথা, তবে গত বছরের এই সময়ের তুলনায় কয়েক ডিগ্রি কম তাপমাত্রা রয়েছে, সেটি অবশ্য আবহাওয়াবিদরা জানিয়েছে। এবং আগামী দিন কয়েক এই অবস্থা তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আমাদের কমিউনিটির একটু আলাপ করি, আপনারা সবাই আমরা পার্টিসিপেট করতে পারি। যে জোহরান মামদানি উইন করেছেন, আপনি জানেন যে ট্রানজেকশন টিম কাজ করছে। সো আমরা একটু হাসান ভাই আপনার কাছে জানতে চাই, পরে অন্য আলোচনায় আসবো, যে এই ট্রানজেকশন টিম ক্ষমতার যে পালাবদল হবে, আমাদের কমিউনিটির যে রেসপন্সিবিলিটি, আপনারা কি মনে করেন কি করা উচিত? আমাদের কমিউনিটি কি শুধু দেখবে, না তাদেরও পার্টিসিপেট করা উচিত? আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি। জি জি, অনেক ধন্যবাদ। এই নিয়ে আমরা কথা বলেছি, তাহের আগের অনুষ্ঠানে কথা হয়েছে, আমি মনে পড়ছে আমার। আমার নিজস্ব অবস্থান হচ্ছে যে চাই করার অভ্যেসটা বদল করতে হবে। জি, এই শহরে আমাদের লোক সংখ্যা 90,000। 90,000-এর ধরা যাক 1/3 বা হাফ ভোট দিয়েছে। 50,000 লোকের ভোটের পরে, তাও নয়, সবচেয়ে কম ভোট পড়েছে কুইন্সে, অর্থাৎ আমাদের ভোটে মামদানি সাহেব জেতেননি। আমাদের ভোটে মামদানি সাহেব জেতেননি। মামদানি সাহেব আমাদের অত্যন্ত উদার, আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, আমাদের নারীদেরকে আন্টি বলেছেন, আমাদেরকে ভাই বলেছেন, আমরা খুব আনন্দিত। তার বদলে এই মুহূর্তে হাত বাড়াতে হবে, ভাই আমাকে পদ দিতে হবে, আমাকে এই করতে হবে। দেখেছি অলরেডি আপনাদের প্রোগ্রামে অনেকে এসে দাবি করছেন যে আমরা এত করলাম, আমরা কি পাবো? প্রথমত যোগ্যতার প্রশ্ন। যদি আমাদের যোগ্য ক্যান্ডিডেট থাকে, প্লিজ এখনই যোগ্য ক্যান্ডিডেটদের তালিকাগুলি তৈরি করুন এবং কমিটির কাছে পৌঁছে দিন। কিন্তু এটাকে ডিমান্ড আকারে প্রেজেন্ট করবেন না। আমাদের যোগ্য ক্যান্ডিডেট থাকলে
আমি কোয়াইট ডেফিনেট যে মামদানি ট্রানজিশন টিম তাকে বিবেচনা করবে এবং আমাদেরকে অংশগ্রহণের সুযোগ দেবে। তবে এও কথা বলি যে ডেফিনেটলি এই নির্বাচন থেকে একটা জিনিস আমরা শিখলাম যে পার্টিসিপেশনের ফলে, আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলে আমাদের প্রোফাইলটা বেড়েছে, আমরা অনেক ভিজিবল হয়েছি। প্রমাণ নিউ ইয়র্ক টাইমস, প্রমাণ আমেরিকার প্রধান চ্যানেলগুলি, প্রায় প্রতিটিতেই বাঙালিরা ফিচার্ড হয়েছেন। ফলে আমাদের যে এই দৃশ্যমানতা বেড়েছে, আমরা এর সুযোগ ব্যবহার করতে পারি। ব্যাপারটা আমার বিবেচনায় হবে অন্যভাবে, মামদানি প্রশাসনের অংশগ্রহণের ভেতর দিয়ে নয়। আমার বিবেচনায় এর মাধ্যমে আমি মনে করি যে এখন সুযোগ তৈরি হচ্ছে আমাদেরকে মূলধারা রাজনীতিতে আরো ব্যাপকভাবে অংশগ্রহণের। গত নির্বাচনে আমরা কি দেখলাম? গত সপ্তাহ নির্বাচনে যে অন্তপক্ষে শাহানা হানিফ জিতেছেন, সুমা সাইদ জিতেছেন, যার কথা প্রায় আপনারা বলেন না, একটা বড় একটা জয়। কিন্তু ফলে এই যে জয়গুলি দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম এখন উদ্বুদ্ধ হবে, আগ্রহী হবে অনেক আগের তুলনায় বেশি ভাবে। প্লাস আমরা জেনে গেছি যে প্রক্রিয়াটা কি, কারণ এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট কি ছিল? প্রতিটি পর্যায়ে প্রতিটি এলিমেন্টে আমাদের ম্যাসিভ আকারে পার্টিসিপেশন। লেটস মেক ইউজ অফ দ্যাট পসিবিলিটি এবং এটাকে এক্সপ্যান্ড করা, এর বেশি কিছু নয়। নাজমুল হাসান শুনতে পাচ্ছেন? না, আমি হাসান ভাইয়ের সাথে একমত। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই কথাটা অস্বীকার করার উপায় নেই, আমাদের তো কোয়ালিফাইড ক্যান্ডিডেট খুবই লিমিটেড। এবং ট্রানজিশন টিমে যে সমস্ত প্রোফাইল, যে হাই প্রোফাইল লোকদের নেওয়া হয়েছে, সেই তুলনায় বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল হবে তাদের সাথে একই র্যাঙ্কিং এর। তবে বাংলাদেশে তো নেওয়া হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বাংলাদেশে একজনকে নেওয়া হয়েছে যিনি অত্যন্ত অভিজ্ঞ। আরেকটি বিষয় যেটি আমি হাসান ভাইয়ের সাথে একমত, এবং আরেকটা হচ্ছে যে আমাদের শুধু আমরা পদ পেলাম না, ভোট আনার জন্য আমরা ইলেকশন করছি, সেইটার জন্য আমাদের যদি মূলধারাটা যাই আমরা লুজ করব। আমাদের পার্টিসিপেশনটা আরো বিভিন্ন পর্যায়ে বাড়াতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এটা শাহানা হানিফের লাস্ট টার্ম কিন্তু, এবং টার্ম লিমিটে সে পড়ে যাচ্ছে। অতএব আমরা কিন্তু আগামী 4 বছরে আমাদেরকে আরো ক্যান্ডিডেট রেডি করতে হবে বিভিন্ন জায়গায়। এবং এটার পাশাপাশি আমাদেরকে যে মিডিয়াগুলোকে আমি মনে করি সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে পার্টিসিপেশন ইন আমেরিকান পলিটিক্সে। সেটা বিভিন্ন পর্যায়ে হইতে পারে, সবাইকে যে ডেমোক্রেট হইতে হবে তাও না। কিন্তু যেটা আমি বলার চেষ্টা করি যে যেই পার্টিতেই আপনারা করেন না কেন, খুব সিরিয়াসলি সেই পার্টির সাথে ইনভলভ থাকতে হবে। ইলেকশনের 2 সপ্তাহ আগে কিংবা 2 মাস আগে কিংবা 6 মাস আগে আপনি ইনভলভ হলেন, সেটি হবে না। এবং আরেকটি জিনিস যেটা আমরা নির্বাচনে আগেও বলেছি এই অনুষ্ঠানে, যে আমাদের বিপুল পরিমাণ মানুষ সিটিজেন ইউএস, কিন্তু তারা ভোটার না। অর্থাৎ এই ড্রাইভটা আমাদের সবাইকে দিতে হবে। আমি আরেকটা অ্যাড করি, হচ্ছে যে ডিমান্ডগুলি আমরা করি, তা এত ন্যারোলি ডিফাইন্ড ডিমান্ড, মসজিদ করতে হবে, আজান দিতে হবে, হালাল, আমি মনে করি আমাদের ডিমান্ডগুলি হওয়া উচিত সকল কমিউনিটির জন্য। আমরা যদি বাঙালিদেরকে শুধুমাত্র এক ধর্মভিত্তিক কমিউনিটি বলে ডিফাইন করি, আমরা বেশি লোক অ্যাপিল করতে পারবো না। রাইট, ইব্রাহিম খোকন। আমি মোটামুটি একমত, কিন্তু আমার একটু বিষয় আছে যে আসাম ভাই বলেছেন যে ভোট, হ্যাঁ এই বাংলাদেশি ভোট কতটা পড়েছে, এই ভোটে তিনি নির্বাচিত হন নাই, কিন্তু সাউথ এশিয়ান যে নির্বাচনী তৎপরতার মধ্যে দিয়ে জোহরান মামদানির যে টেম্পোটা উঠেছে, সেখানে বাংলাদেশিরা দে প্লেড এ ভাইটাল রোল। এটা নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন পত্রপত্রিকা এসেছে এবং আমরা সবাই জানি। আমি মনে করি এই কাজটাকে আমরা চাইবো কার কাছে? জোহরান মামদানিকে চাইবো, আর উনি দিব আর দিব না, এই চাওয়া চাবির এই গুলামের কারবারে আমি নাই। আমার কথা হলো যে এই ব্যবস্থাটাকে হাসান ভাই যেটা বলছেন, আমরা একটা পলিটিক্যাল কোয়ালিশনে যেতে হবে। উই হ্যাভ টু অ্যাপ্রোচ ইন এ ডিফারেন্ট ওয়ে। আমরা পলিটিক্যালি এখন আমাদের গ্রিপটাকে শক্ত করতে হবে। আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী ডেমোক্রেটিক কমিটিগুলোতে যে সমস্ত কমিটিগুলো আছে সেখানে আমাদের যুক্ত হবে, এবং মানে আমরা আমাদের জানান দিতে হবে। এবং আমাদের চাকুরি ক্ষেত্রে এখন আমি উবার চালাই, আমার তো এই কমিশনার বানাবে না। আমি একটা গ্রোসারির দোকানের ম্যানেজমেন্ট করি, আমি জোহরান মামদানির সাথে জোলাজলি ধরিয়া ফটো দিলাম এবং নির্বাচিত হয়েছে, সে কি আমাকে একটা পোস্ট দিবে? না। আমাদের মধ্যে যে সমস্ত মানে চিকিৎসক আছে, পেশাজীবী আছে, তাদেরকে একটা প্রোফাইল রেডি করে আমাদের কিছু কোনো মানুষকে আছেন এই আমাদের কমিউনিটি যে তাদের কাছে এইসব তথ্য আছে না। আমাদের যদি একটা পলিটিক্যাল কোয়ালিশন গঠন করি, তখন আমরা অন্যান্য কমিউনিটির সাথে বার্গেইন করতে পারবো। আমরা করতে পারবো এই হিসপানিকদের সাথে, আমরা করতে পারবো ওই আপনার
সাউথ আমেরিকার অন্যান্য কমিউনিটির সাথে, যে আমরা এই বাংলাদেশি এখানে দাঁড়াইতেছি, তুমি এখানে দাঁড়াবে না, আমাদের এই পোস্ট দাও, তোমাদের এই পোস্ট নেই। এই যে পলিটিক্যাল, আমার মনে হয় একটা কোয়ালিশন গঠন করার এখন সময়। এইটা যদি না করি, উনারা আমাদের কাছে আসবে, আমরা বার্গেন করবো, আমাদের চাই চাই করছে যে এইটা আমার, এটা তোমার, তোমার আমরা এই ভোট দিছি, তোমার এই সমর্থন দিছি, আমার এইটা চাই, আমার এই যোগ্য লোকজন আছে, এই জায়গায় আমরা চাইতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে হাসান ভাই এবং নাজমুল হাসান আছেন, সাদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জয়েন করেছেন, যে জোহরান মামদানি বা অন্য অনেকে যদি আপনার ইদানিংয়ের যে পলিটিক্যাল যে ইয়েটা আপনার মানে ক্যাম্পেইনের যে স্টাইল, এই স্টাইলে আগে আমরা দেখতাম যে এন্ডোর্সমেন্টটাকে মনে করা হতো খুব বিশাল কোনো কিছু, বাট জোহরান মামদানি এবং ইদানিং যে বড় বড় অনেকগুলো ক্যাম্পেইন আমরা দেখেছি যে তারা আসলে এই মানে তাদের কনস্টিটিউয়েন্ট অথবা তাদের যে জনগোষ্ঠী, তাদের ম্যাপ, এই ম্যাপের মানুষের এন্ডোর্সমেন্টটাকে তারা বেশি জোর দেয়। ডোর নকিং, কোয়ালিশন বিল্ড আপ, এলাকায় কাজ করা, এলাকার সর্বত্র মানুষের সাথে ক্যাম্পেইন করা, এই বিষয়টাকে তারা বেশি জোর দেন। যার কারণে দেখেন যে মামদানিকে কেউ এন্ডোর্স না করার পরেও উনি একদম বড় ধরনের একটা বিক্রি নিয়ে আসছে। সো আমাদের মধ্যে একটা কাজ করে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এন্ডোর্সমেন্ট, ইয়েস এন্ডোর্সমেন্ট ইজ এ প্লাস, কিন্তু এন্ডোর্সমেন্ট আপনি যতই পান, যদি আপনি গ্রাউন্ডে কাজ না করেন, দেন এই এন্ডোর্সমেন্টে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। জি নাজমুল ভাই বলেন। জি কিভাবে আবার একটু বলবেন? গার্ডিয়ান পত্রিকা খুব সম্ভবত একটা বিশাল স্টোরি ছাপা হয়েছে, হ্যাঁ, যে কিভাবে মামদানি গ্রাস নো হওয়ার থেকে সামহার এবং বিগ এসেছিল। এই বিষয়টাকে মূল আমাদেরকে স্টাডি করতে হবে, যারা আমরা মেইন স্ট্রিম পলিটিক্স করি, যে একটা লোকের দেশের প্রেসিডেন্ট অনবরত কমিউনিজম হিসেবে গালমন্দ করতেছে, কিন্তু সেদিকে সে ভ্রুক্ষেপ না করে সে তার গ্রাসরুট লেভেলের ক্যাম্পেইনটাকে সবসময় স্টেবল রেখেছে। এবং এইটা এই জিনিসটা যদি আমাদের যারা ওনার নির্বাচনী প্রচারণার সাথে সম্পৃক্ত ছিল, তারা যদি এই টেকনিকটা জেনে যায়, জানতে পারে, তাহলে এটা ইয়ার্স টু কাম, আরো বছর বছর আগামী দিনগুলোতে আমাদের অনেককেই সিটি কাউন্সিল কিংবা অন্যান্য নির্বাচনে জয় আনার ব্যাপারে ভূমিকা রাখবে। যেমন ধরুন আমি একটা কথা বলি, অ্যাস্টোরিয়াতে এমন কোন বাড়ি বাকি নাই যেখানে জোহরান মামদানির একটা লিফলেট কিংবা প্যাম্পলেট দেওয়া হয়নি। এবং আরেকটা কথা বলি, সেখানে প্যাম্পলেট দিতে গিয়ে অনেকে বকারও শিকার হয়েছে, বৎসনার শিকার হয়েছে, কিন্তু তারা সেখান থেকে সরে পড়েনি, তারা সেখানে দাঁড়িয়ে তারা প্রত্যেকটা মানুষকে রিচ করেছে। এবং এই যে টেনাসিটি, এই টেনাসিটি আমাদের বাংলাদেশের ভিতরে এতদিন অভাব ছিল, জোহরান মামদানি সেই টেনাসিটিকে জাগিয়ে দিয়েছেন। রাইট। আরেকটা বিষয় হলো যে ইভেন আপনি দেখেন যে প্রেসিডেন্ট তো তার বিরুদ্ধেই ছিলেন, ইভেন তার নিজের পার্টির লোকরা প্রত্যেক কেউ এন্ডোর্স করে নেয়, বরঞ্চ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রাইট। কিন্তু উনি সব মানে জোহরান মামদানি তো তার কনস্টিটিউয়েন্ট ভোটারদেরকে চিনে, হি ডিড নট লুক ফর ডেমোক্রেটিক পার্টি এন্ডোর্সমেন্ট। রাইট। সো ওইটাই আমি বলতে চাচ্ছি যে এন্ডোর্সমেন্ট অন্যের উপর ডিপেন্ড না করে নিজের পায়ে ক্যাম্পেইনকে চালানোর ব্যাপারে আমাদের লোকজনের প্রিপারেশন প্রয়োজন হবে। জি সাদিক ভাই, এটা আপনার ঘরেও এই প্রিপারেশনটা শুরু হবে। আমি গড় দিয়ে কিছু গড়ের কোনো ক্যাম্পেইন না, ক্যাম্পেইন ইজ যে বাংলাদেশি ওর আমি যে কথাটা বলার চাচ্ছি, ঘর বলতে যে কথাটা আমাদের পুরো বাংলাদেশি পরিবারই একটা ঘর, ইলেকশন ঘর হিসেবে যদি আপনি দেখেন, আমি সেইটা মিন করেছি, আমি সেটা আপনার ব্যক্তিগত ঘরের কথা বলি নাই, আমি বলছি আমাদের পুরো বাংলাদেশি যারা পুরো ডায়াসপোরাই একটা ঘর, সেই ঘর থেকেই আমাদের এই ক্যাম্পেইনটা আসলে শুরু করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ভেরি গুড পয়েন্ট। জি সাদিক ভাই, আপনার কাছে একটু যাই, আমরা যেটা আলোচনা করছিলাম আপনি শুনতে পেয়েছেন, এবং আমি জানি যে আমাদের কমিউনিটিকে এম্পাওয়ার করার ক্ষেত্রে আপনি সবসময় বিহাইন্ডে কাজ করেন। সো আপনি তো জানেন যে নিউ ইয়র্ক সিটি ইলেকশন অ্যান্ড রেজাল্ট অ্যান্ড আমাদের কমিউনিটির অবস্থান, সো আপনার চিন্তা এবং আপনার সাজেশন কি? সাদিক ভাই জয়েন করেছেন তো আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি, আছেন তো? সাদিক ভাই, জিয়া ভাইয়ের কথাই তো বলছি আপনাকে। না উনি আছেন তো, আমি তো দেখতে পাচ্ছি, উনি তো ওই যে আপনার, ও আচ্ছা, উনি আবার জয়েন করবেন বোধহয়। সাদিক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? সাদিক ভাই বের হয়ে গেলেন, হাত লেগে গেছিল নাকি বুঝলাম না। ওকে, সো সাদিক ভাই
প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ কি আছেন? না, উনি দেখতেছি না, বেড়ে গেছেন, উনি বেরিয়ে গেছেন উনি ওনার বোধহয়। আচ্ছা, যাই হোক, দেন আমরা শাটডাউনে আছি, তারপরে আবার আলোচনা যাবো। জয়েন করেছেন উনি, জি জয়েন করেছেন। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি, জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, রাইট। জি, আমি যেটা বলছিলাম যে আমি শুনছিলাম খোকনের কথা, নাজমুলের কথা, তোমার কথা। আসলে এটা তো ঠিকই, খুব সুন্দর করে সবাই বিশ্লেষণ করলো যে আসলে গ্রাউন্ড লেভেলে আমরা বাংলাদেশে দেখেছি যত ইন্ডাস্ট্রি হোক না কেন, যে কমিউনিটিতে গিয়ে গিয়ে কাজ করা। আর আরেকটা জিনিস যেটা আমি এড করতে চাই, ও মন থেকে সে প্রবলেমগুলো পছন্দ করেছে, দেখেছে এবং এটাকে বিশ্বাস করে। অনেকে আছে মুখে বলে কিন্তু প্রবলেমগুলোকে ওইভাবে এন্ডোর্স করে নাই। তো ওর ওই জিনিসটা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ টের পেয়েছে যে ওর সিনসিয়ারিটি আছে ইস্যুগুলোতে, না হলে ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট বয়সের মানুষ। আর সেকেন্ড হচ্ছে যে কিছু মানুষ অলরেডি তো খেপা ট্রাম্পের উপরে বিভিন্ন কারণে। তো এটা যে মুসলমানরা মাত্র 6% না whatever, আমরা তো ওইভাবে মুসলিম বলে তো আমাদের কোনো লাভ নাই, কারণ হি ওয়ান দ্য পাবলিক কেয়ার ওপিনিয়ন। তো আমাদের যেটা নেক্সট স্টেপ, যেটা তোমরা আলাপ করছিলে, যেটা আমাদের কি করা উচিত, প্রথম কথা আমাদের শেখা উচিত যে আমরা একসাথে থাকলে উই ক্যান ডু বিগ। এটার জন্য নিজেদের মধ্যে যেসব ছোটখাটো ঝামেলা থাকবে ওইগুলোকে বলা যে আমরা এগুলো থাকতেই পারে, কিন্তু বড় একটা ইস্যুতে আমরা এক হই, মামদানিটার মতো। সেকেন্ড, আমরা কিন্তু এখন ঘরে বসে আরামে থাকলে হবে না, কারণ মামদানি কিন্তু অনেক বিপদে পড়বে। অনেক বড় বড় জিনিস প্রমিস করেছে, ওইগুলো করার জন্য আমাদের বলতে হবে যে আমরা তোমাকে কিভাবে হেল্প করবো, তুমি আমাদের কি দিবা, সেটা আমার মনে হয় বলার দরকার নাই। যে আমরা তোমার এটাতে কি করতে পারি, তখন ভলান্টিয়ারের সামনে গেলে সে কিন্তু আমাদের ব্যবহার করবে, উইচ ইজ ইউজফুল ফর আমাদের যারা ক্যান্ডিডেট হতে চায়, তারা ফোকাসড হবে। আর সেও বুঝবে যে না, এরা আমাদের খালি ইলেকশনে ভোট দেয় না, মুসলিম বলে দিচ্ছেন, তারা আমার ইস্যুগুলো কেস করার জন্য এগিয়ে আসে। যদি না যাই আমরা, অন্যজন যাবে যারা তার বিরুদ্ধে ছিল, তারা কিন্তু তার সাথে গিয়ে বলবে যে আমি তোমার সাথে আসতে চাই দিচ্ছেন। তো এই কারণে এইটা একটা চিন্তা ভাবনা করা দরকার যে মামদানের ইলেকশনে আমাদের কমিউনিটির উপরে যে কি ইম্প্যাক্ট হলো, এবং আমরা কম নাম্বার হলেও যে আমরা কিভাবে নিজেদেরকে সামনে নিতে পারি, সেটা নিয়ে আলাপ আলোচনা করা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো ডিটেইলস আলোচনা করবো। একটু শাটডাউন সম্পর্কে জানা নেই, নাজুল ভাই আপনি আছেন, ঠিক আছে। একটু শাটডাউন, আসান ফেরদৌস ভাই আপনার কাছে যাই, যে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ শাটডাউন? নাজমুল মোটামুটি বুঝিয়ে বলেছে শাটডাউনের সর্বশেষ পরিস্থিতি কি। আমরা জানি যে সিনেট ইতিমধ্যে বিল পাস করেছে, যে বিলের মাধ্যমে 3টি বিষয় তারা রিজলভ করেছে। এক, আমরা কি জানি, আমরা জানি শাটডাউনটা হলো কি নিয়ে। শাটডাউনের মূল বক্তব্য ছিল ডেমোক্রেটের তরফ থেকে যে ACA অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের জন্য যে সাবসিডি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে তুলে নেওয়া হয়েছে, রেস্টোর করা হোক। কারণ এই সাবসিডি না থাকলে আমাদের যারা ACA রিসিপিয়েন্ট, প্রায় 20 মিলিয়ন, 2 কোটি মানুষ, তাদের প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যাবে। যে এখন দেয় 50 টাকা, তার প্রায় 2500 টাকা মতো তার প্রিমিয়াম দিতে হবে, রেস্টোর করতে বলা হচ্ছে। এবং শুধুমাত্র ডেমোক্রেটরা না, এই যে ACA সবচেয়ে বড় সুবিধাভোগী কিন্তু রেড স্টেটস গুলিতে। ঠিক যে কারণে মার্জরি টেলর গ্রিন এত ক্ষিপ্ত হয়েছেন। নাজমুল একটু বুঝিয়ে বলেছে টেলর গ্রিন কি বলেছে। তিনি বলছেন যে ট্রাম্প সাহেব খুব বেশি ব্যস্ত বিদেশিদের নিয়ে, অথচ আমাদের যে প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, আমরা যে অ্যাফোর্ডেবল আমাদের শহর জীবনযাত্রা যার অ্যাফোর্ডেবল না, তা তিনি অ্যাটেনশন পে করছেন না। সে কারণেই এই বলার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প সাহেব মার্জারিকে বলেছেন সেই পথ ভুলে গেছে, লস্ট হার ওয়ে। তো এই নতুন চুক্তিতে, সিনেটের যে চুক্তিতে, আমরা দেখছি 7 জন ডেমোক্র্যাট এবং ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়ে এই প্রস্তাবটা পাশ করলো, যে প্রস্তাবের মাধ্যমে হাউসে এই বিল অ্যাডপ্ট হলে সঙ্গে সঙ্গে এই শাটডাউন বন্ধ হবে, সরকারি কাজকর্ম আবার শুরু হবে। কি পাচ্ছে ডেমোক্র্যাটরা? তা হচ্ছে যে বছর শেষ নাগাদ, ডিসেম্বরের মাঝামাঝি কোন এক সময় ACA সাবসিডি প্রশ্নে তারা ভোটাভুটি করবে। কিন্তু কোনো গ্যারান্টি নাই যে ওই ভোটাভুটিতে ডেমোক্রেটরা জিতবে। কোয়াইট লাইকলি তারা জিতবে না,
কারণ ট্রাম্প সাহেব বলেছেন যে তিনি এসিএ এর এই সাবসিডি দিতে আগ্রহী নন। তিনি উল্টো বলছেন যে বরং এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিকে না দিয়ে আমি সরাসরি পাবলিকের কাছে পৌঁছে দেবো, এই তার প্রস্তাব। যদিও এই টাকাটা তিনি কিভাবে পৌঁছবেন, এর পেছনে কংগ্রেশনাল অ্যাপ্রুভাল প্রয়োজন পড়বে, তার কি হবে, তার কোনো তিনি ব্যাখ্যা দেননি, একটা আইডিয়া তিনি থ্রো করেছেন। তো অন দ্য সারফেস জিতলো কে হারলো কে? ক্লিয়ারলি জিতেছেন রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। কেন? তিনি কোন রকম ছাড় দেননি। তিনি বলেছেন বাবা এই আমার প্রস্তাব, তিনি মানে রিপাবলিকানরা বলেছে আগে তোমরা এই সিআর বা কন্টিনিউ রেজলিউশনকে অ্যাডপ্ট করো, তারপরে কথা বলবো আমরা সাবসিডি নিয়ে। আলটিমেটলি তাই কিন্তু হলো, ডেমোক্রেটরা রাজি হলো যে ঠিক আছে আপাতত আমরা মেনে নিচ্ছি, ডিসেম্বর নাগাদ ভোট হবে। ক্লিয়ারলি জিতে গেল রিপাবলিকানরা। প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেট রাজি হলো কেন? এই 8 জন যে ডেমোক্রেট তারা কেন রাজি হলো? প্রধান কারণ হচ্ছে যে 8 জনকে দেখতে পাচ্ছি আমরা, 7 জন বা 8 জন ডেমোক্রেট, একজন ইন্ডিপেন্ডেন্ট মেইনের অ্যাঙ্গাস কেইন, তারা প্রায় সবাই এক হয় নির্বাচন করবেন না আগামী বছরে মিড টার্মে, অথবা তাদের অনেক বয়স বা তারা আসছেন খুব মধ্যবর্তী সেন্টার রাইট সেন্টার লেফট এমন স্টেট থেকে, নেভাডা থেকে মনে করা যাক উদাহরণ হিসেবে বললাম আমি। ফলে তাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে এই শাটডাউন কন্টিনিউ করাটা তাদের ভোটারদের জন্য ক্ষতিকর। যেমন ধরা যাক অ্যাঙ্গাস কেইন ভালো কথা বলেছে যে এই শাটডাউন থেকে আমরা কি পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই শাটডাউন করার ফলে ট্রাম্প সাহেব আরো পাওয়ারফুল হয়ে উঠেছেন। তিনি একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। যেমন ধরা যাক স্ন্যাপ ফান্ডিং তিনি অ্যাপ্রুভ করেননি। স্ন্যাপ ফান্ডিং অ্যাপ্রুভ না করার ফলে অলমোস্ট 42 মিলিয়ন, 4.5 কোটি মানুষ বিপদে পড়বে। আমরা দেখতে পাচ্ছি কি যে 40টা এয়ারপোর্টে অলরেডি ভালো রকমের বিপদ, 40 না সারা আমেরিকা জুড়ে এই এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাজের অব্যাহত কর্মবিরতির ফলে চলাচল বিঘ্নিত হচ্ছে, সমস্যা বাড়ছে দেখতে পাচ্ছি আমরা, উনি বলছেন। ফলে এবং এটা সমাধানের কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না, কারণ ট্রাম্প সাহেব বা রিপাবলিকানরা ছাড় দেবে না। কেমন কেন আমি একটু আগে বুঝিয়ে বলবো কেন তারা রাজি হয়েছেন, বিকজ তারা কেউই নির্বাচন ফেস করছেন না এক, এবং তারা মোটামুটি পার্পল স্টেট থেকে আসছেন যেখানে একটা বড় অংশ ভোটার রিপাবলিকান সমর্থক, তাদের নিজের ভোটিং ব্লককে খুশি রাখবার জন্য এই স্টেট তুলে নিতে হচ্ছে। কিন্তু ডেমোক্রেটদের বিজয়টা কোথায়? তারা যে একদম ঠকেছে তা কিন্তু নয়, তারা পুরো ফোকাস এই মুহূর্তে নিয়ে এসছে অন হেলথ কেয়ার। এইটা হচ্ছে খেলাটা এখন, সব অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ ইকোনমি ক্রমান্বয়ে খারাপ হয়ে পড়ছে এবং ট্রাম্প প্রশাসন ব্যর্থ হচ্ছে ইকোনমির এই অধপতন বা পতন ঠেকাতে। ফলে এইটা হচ্ছে ডেমোক্রেটদের উইনিং মেসেজ যে আমরা ফোকাসে আনতে পারছি নির্বাচনের কি ইস্যুটাতে, এক হেলথ কেয়ার, দুই অ্যাফোর্ডেবিলিটি, এবং এই মেসেজ নিয়েই তারা কিন্তু আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে যাবে। তবে ইমিডিয়েট যেটা বললাম, ইমিডিয়েট যেটা ঘটতে হচ্ছে যে রিপাবলিকানরা ক্লেম করবে যে আমাদেরই বিজয় হলো, কারণ আমরা এই প্রস্তাবটা আগেই দিয়েছিলাম। এই প্রস্তাব তুমি একদিন পরে নিলে কেন? কেমন এখন এটা যাবে হাউসে, হাউসে যে পাস হবে তার কোনো গ্যারান্টি নেই, বাট কোয়াইট লাইকলি এটা পাস হবে, কারণ হাউসের ভেতরেও কিন্তু মধ্যপন্থী ডেমোক্র্যাট রয়েছেন, মধ্যপন্থী রিপাবলিকান রয়েছেন, যারা সবাই একটা সিদ্ধান্তে পৌঁছবেন যে এই সরকার এই শাটডাউন বন্ধ হওয়াটা সবার জন্য লাভজনক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিকী। আপনার কাছে একটু জানতে চাই যে মেয়র, আপনি তো নিউ ইয়র্ক সিটির অনেক পলিটিক্স আপনি ওয়াচ করেন, সো মামদানির যে ফ্রি বাস রাইডিং, এটাতে গভর্নর ক্যাথি হকুল তিনি বলেছেন যে এই মুহূর্তে আমাদের পক্ষে বাজে। যেমন উনি, আপনি জানেন যে কয়েকদিন আগে পুর্টোরিকোতে যে আপনার সমস যে কনফারেন্স হলো, সেখানে তিনি বলেছেন যে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে, হাসান ভাই আপনি বলতে পারেন যে হাউ দে উইল আপনার যে তাদের ফান্ডের যে সমস্যা, তিনি বলছেন যে সাবওয়ে এবং বাস, এবং আপনি জানেন যে এমটিআই ইজ আন্ডার গভর্নর নট সিটি। সো আপনার কি মনে হয় যে ইজ ইট পসিবল টু হ্যাভ এ ফ্রি বাস? হাসান ভাই জানি প্রথমে এই উত্তর আমার জানা নেই। আমার ধারণা যে
আমার ধারণা যে মামদানি এবং তার টিম এ নিয়ে কাজ করেছেন, কাজ করা নিয়েই পূর্ব প্রস্তুতি নিয়ে তারা এই প্রস্তাব দিয়েছেন। ইতিমধ্যে একটি বাস আমরা জানি নিউ ইয়র্ক সিটিতে চলছে ফ্রিতে। আমেরিকার একাধিক শহরে ফ্রি বাসের ব্যবস্থা আছে, ইউরোপের অধিকাংশ শহরে ফ্রি বাসের ব্যবস্থা আছে। এটি ইম্পসিবল কিছু নয়, এমন বড় অঙ্ক নয় যে করা যাবে না। ফলে আমার মনে হয় যে না জেনে, না ভেবে, না অঙ্ক করে এই প্রস্তাবটা করেছেন মামদানি, আমার তা মনে হয় না। আমরা অপেক্ষা করি, দেখি তাদের কনক্রিট প্রস্তাবটা কি। মনে হয় ফয়সালাটা এইভাবে হচ্ছে, ইতিমধ্যে যে একটা লাইনে বাস চলতেছে, প্রথমেই শুরুতেই পুরা সিটিতে ফ্রি না করে এই লাইনটাকে এক্সটেন্ড করা হবে একাধিক, তারপরে আস্তে আস্তে এটা নিয়ে নিগোশিয়েট করে যতটা সম্ভব বিস্তৃত করা হবে। সেই ক্ষেত্রে জোহরান মামদানি বলতে পারবেন, আমি উই আর ট্রাইং মাই বেস্ট টু ফুলফিল মাই কমিটমেন্ট। আবার গভর্নরও তার নির্বাচন নিয়ে যিনি অতি উদারনৈতিক হতে পারতেছেন না, তার রাজনৈতিক ভিত্তিটাকেও একটু শক্ত রাখবেন। তো আমার মনে হয় এটা নেগোশিয়েটের দিকে যাবে, এটা একটা বড় হার্ডেল হবে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আমরা তো আলাপ করছি শুধু নিউ ইয়র্ক নিয়ে, আপনি পেনসিলভেনিয়াতে আপনি নিজেও একটা ক্যাম্পেইনের সাথে ইনভলভ ছিলেন, আপনার আমাদের ডক্টর নিনা আহমেদ, অ্যান্ড দেন একটা সিটি কাউন্সিলর বাঙালিরা বিজয়ী হয়েছিলেন। সো পেনসিলভেনিয়াতে বাংলাদেশি কমিউনিটি পলিটিক্যালি হাউ দে আর রাইজিং? এখানেও বেশ পলিটিক্যালি বেশ কয়েকজন আমাদের সিটি মেম্বার, আপার ডার্বি সেই মেলবোর্নের মেয়র, আবার সেই ইলেকশন, যদিও ছোট শহর, সে আবার মেয়র হয়েছে, এবং বেশ কিছু আপার ডার্বি বড় শহর, ওখানেও আমাদের ট্রেজারার হচ্ছেন, এবার বেশি হয়েছেন দিন আগে। এবং ভালো হলো এবার যারা এসছে তারা কিন্তু বেশ শক্তিশালী মানুষ, মানে তারা লিডারশিপ দিতে পারবে। আগে তো যেহেতু ভোট দিয়ে হয়ে যেত, এখন যারা আসছে সেটা একটা ভালো খবর, কারণ খালি তো ইলেক্টেড করলে হবে না। অনেক সময় ইলেকশনে যারা আসছে তাহলে দেখা গেছে যে তাদের অনেক দুর্বলতা আছে, এবং ইনফ্যাক্ট বাংলাদেশিদের হয়তো মানুষ দুর্বল মনে করেছে। তো এই জিনিসটা ভালো। আর মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে বেশ উৎসাহ আছে, বাংলাদেশে তো নির্বাচনটা একটা উৎসাহের ব্যাপার। স্যার, নিনা আহমেদ, প্রফেসর ডক্টর নিনা আহমেদের যে পারফরমেন্স সিন্স শি টেক দি অফিস, আপনার হাউ শি ইজ রিলেটিং উইথ দি কমিউনিটির সাথে তিনি কিভাবে কাজ করছেন? নিনা আহমেদ তো বড় কমিউনিটি, আমাদের বাংলাদেশ কমিউনিটিতে মোটামুটি যতটুকু করে তার থেকে বেশি তার করতে হয় অন্য কমিউনিটি, কারণ বাংলাদেশ কমিউনিটি যেহেতু তার নিজের কমিউনিটি, তার ধারণা যে আমার এখানে আমরা তো সাপোর্ট পাবোই। যখনই পারে সে করে, আসে কিছু। সেদিনও সে 2-3জন মহিলাকে, বাংলাদেশি এরা সবাই, অবশ্য একজন বাংলাদেশি না, তার হাজবেন্ড বাংলাদেশি, তো নারীদের এন্টারপ্রেনারশিপের জন্য সে অ্যাওয়ার্ড দিল, যেটা আগে এইভাবে কেউ দেয় নাই ডিফারেন্ট জায়গাতে। তো সে মোটামুটি আস্তে আস্তে তার উইজডম বাড়ছে, সে করছে। কিন্তু সে এখন হেলথ কেয়ারে আছে, মানে পাবলিক হেলথে। তো আমার সাথে অনেক কথা হয়েছে, আমি তার কিছু আইডিয়া দিয়েছি যে কিভাবে বেসিক্যালি এটা নিউ ইয়র্কে আমরা করার চেষ্টা করা উচিত, যে স্কুলের বাচ্চাদের দিয়ে তাদের প্যারেন্টস, দাদি নানি তাদের ব্লাড প্রেশার চেক করানো। তো স্কুলের বাচ্চারাও শিখলো যে আমাদের একটা দায়িত্ব আছে, খালি ফেসবুক দেখলো না। আর আমরা যেসব মানুষ আসে না ডাক্তারের কাছে, তাদের ব্লাড প্রেশার ডায়াবেটিস আছে কিনা সেটা জানা। তো দুইটা জিনিস, এই আইডিয়াটা আমার কাজে লাগাচ্ছে, তো সে খুব ইন্টারেস্টেড। তো ভালো কথা বললে শুনে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা খুব ইনভলভ হই না বাংলাদেশিরা। এই মামদানির ব্যাপারে আমি এটা বলতে চাচ্ছিলাম, যারা ক্যাপেবল আছে তাদের কিন্তু এক্সপার্টিস নিয়ে তার কাছে যাওয়া দরকার, আমাদেরও যাওয়া দরকার, আমাদের এখানে যারা আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব ভালো কথা শুনলাম। হাসান ভাই, আপনার কাছে যাই, যে বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করি। সো বাংলাদেশে ইব্রাহিম সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করি প্রথমে। সো বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে হঠাৎ করে যেন একটা উত্তেজনা ভাব, জুলাই চার্টার কেউ মানছে কেউ মানছে না। দেন আপনার আওয়ামী লীগের যে আপনার ধর্মঘট ডাক জয়ের যে গতকালকে বোধহয় উনি ভাষণ দিয়েছেন, সব মিলিয়ে আপনার কাছে কি হয়? হঠাৎ করে মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ কি? একদম উত্তপ্ত না, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংকটজনক। একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা, এই নির্বাচন এখনো মাত্র কয়েক মাস বাকি, বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখনো প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে নির্বাচন কি আদৌ হবে কি হবে না, এই নির্বাচন হবে কিসের ভিত্তিতে, এই নির্বাচন নিয়ে
এখন এখন বলা হচ্ছে যে আমরা আগে হানা ভোট নেব, কেউ বলতেছেন আমরা একদিনে নিব। সুতরাং নির্বাচন যারা যারা করবেন, এই নির্বাচন তো আওয়ামী লীগ নাই, যারা যারা করবেন তাদের মধ্যেও কোনো ঐক্যমত নাই। যারা দিবেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো কোনো নির্বাচনের পার্ট না, মানে নির্বাচনের কোনো অংশীজন না, ভোটে তারা দাঁড়াবেন না, কিন্তু তারা বলতেছেন আমরা ভোট দেব। সুতরাং নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা শুধু যে খালি কথাবার্তা নয়, শুধু রাজনীতির নয়, এখানে একটা সাংবিধানিক সংকটও আছে। হোয়াট ইজ দ্য বেসিস অফ, তুমি এখন এটা যদি কনস্টিটিউশনাল একটা সরকার আমরা ধরে নেই, কোন না কোনো ভাবে কনস্টিটিউশনে ঝুলে আছে, সেই কনস্টিটিউশনের কোন ধারাবতী নির্বাচন হচ্ছে উই আর নট শিওর। এটা রাষ্ট্রপতি কি কোনো অধ্যাদেশ জারি করেছেন, রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করেছেন, কোনো প্রজ্ঞাপন জারি করেছেন? এই জারি করার ক্ষমতা কি এই রাষ্ট্রপতির বর্তমান আছে? এইসব বিষয়ে আলোচনায় আসবে। এইটা হচ্ছে একদিক। আরেক দিক হচ্ছে যে আমরা জানি বিচারের নামে যে বলি বিচার কবে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় কোন দিন হবে, এই ব্যাপারে 13 তারিখ একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই অনুযায়ী আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করার কোন রাজনীতিগত 1.5 বছর বা 2 বছরে বাংলাদেশে নাই। আওয়ামী লীগ ধরে নেওয়া হয়েছে এরা পালিয়ে বিদেশে চলে গেছে, ভারতে, কিন্তু আওয়ামী লীগ কি নিশ্চিন্ত হয়ে গেছে? এখন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মহল, যারা রাজনৈতিক কুশীলভ, তারা মনে করেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি আসে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো, এই ধরনের একটা নেগেটিভ ভিতরে ভিতরে আছে। এখন আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তারা তাদের দলীয় প্রধান শেখ হাসিনাকে বাদ দিবে না, তারা শেখ হাসিনাকে নিয়েই থাকবে, তাহলে এই সারা বাংলাদেশের যে হাজার লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগ করে তাদেরকে কিভাবে এই মাইনের উপর রাখতে হবে? এই মাইনের উপর রেখে এক পাশেই ভারত, আওয়ামী লীগের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী, এদের হাতে টাকা পয়সা আছে, সত্য ক্ষমতার টাকা, এদেরকে কতদিন আপনারা মারামারি করে সামাল দিতে পারবেন? এবং এরা কি রাজনৈতিক ভাবে একদম নবীন না? আওয়ামী লীগ মায়ের খেয়ে রাজনীতিতে উঠছে, মায়ের খেয়ে টিকে থাকতে পারে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যদি দেশের অবস্থাকে অস্থিতিশীল রাখতে চায় ক্রমাগতই তারা পারবে। সুতরাং তারা এবারে 13 তারিখ তারা একটা টেস্ট কেস দিচ্ছে প্রকাশ্যে, যে তারা কেউ ঘর থেকে বেরোবে না, লকডাউন, যে আপনাকে ঘর থেকে বেরোবে না। এখন এখানেও কিছু সহিংসতা হবে, লোকজন দেখা যাবে অফিসে আদালতে যাচ্ছে কিনা, বাস চলাচল হচ্ছে কিনা, সরকার কতটা অস্থির হয়, সরকার কতটা মোকাবিলা করে। একজন কোন পুলিশ অফিসার এর মধ্যে চিটাগাঙ্গে বলে ফেলেছে, তাকে এই কথা কেউ বলছে যে দেখা মাত্র গুলি করো। তো এইসব দিয়ে একটা অস্থিরতা শুরু করে মানুষ, বাংলাদেশের মানুষ, শেষ কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকারের জন্য আর কত রক্ত দিবে? এই রক্ত কখনো আপনি নেবেন, এই রক্ত কখনো অন্যজন নেবে, কিন্তু এই রক্তের ফুয়ারার উপর দাঁড়িয়ে আমরা এখনো স্বাধীনতার 54 বছর পরে ভোটের অধিকার, আমার মৌলিক অধিকার, এই জন্য কথা বলতে হচ্ছে। সুতরাং বাংলাদেশ আমি মনে করি একটি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এখন যাচ্ছে। হাসান ভাই, আপনি জানেন যে গতকালকে 8 দল একটি সমাবেশ হয়েছে, মোস্টলি রিলিজিয়াস ইনক্লুডিং জামাত, এবং তারা বলছে যে জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোন নির্বাচন হবে না। আপনি কি মনে করেন? এই যে টাসেলটা চলছে বিএনপি ভার্সেস জামাত, এমন একদিকে বিএনপি বলছে তারা তাদের এই দাবি, তার পাল্টা দাবি তুলেছে জামাত। এটি ইন্ট্রা পার্টি রাইভালরি, মাঠ দখলের রাজনীতি। এই কমেন্ট করার আগে আমি একটি কথা, খোকনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। আমি খোকনের সঙ্গে আমি চ্যালেঞ্জ নিচ্ছি আজকে। 13 তারিখে বড় কোনো ঝামেলা হবে না। আওয়ামী লীগ যে দাবি করছে তারা পুরো শহর কাঁপিয়ে দেবে, আমি একটা বাজি ধরছি যে তারা কাঁপাতে পারবে না। তার কারণটা বুঝি বলি আমি। যেই অভিজ্ঞতা আমরা গত 15-20 বছর ভিতর দিয়ে গেছি, এবং ক্রমান্বয়ে যে ইতিহাস আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, যে আওয়ামী লীগের চেহারা উন্মোচিত হচ্ছে, আমার ধারণা যে যারা আওয়ামী লীগ সমর্থক তারা কেউই সেই পাপ কার্যের সঙ্গে সংযুক্ত ছিল না, এবং তারা সেই পাপটাকে ওন করে না। যে অপরাধ হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সমর্থক সেই পাপকে ওন করে না। কেমন কি ঘটেছে আপনি দেখেছেন গত সপ্তাহে হিন্দুস্তান ট্রিবিউনের সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রাক্তন সভাপতি স্বীকার করেছেন যে হ্যাঁ অনেক অন্যায় হয়েছে, এবং তিনি বলছেন যে সরকার প্রধান হিসেবে তার দায়ী দায়িত্ব আছে, কিন্তু মাঠ পর্যায়ের লোকেরা এই কাজগুলি করেছে। তা তো হয় না। তুমি নির্দেশ দিচ্ছ, তুমি বলছো লিথাল উইপন ইউজ করো, আর যখন ইউজ করা হবে দোষ হবে পুলিশ
কনস্টেবলের, আর তুমি বলবা আমার দায় দায়িত্ব আমার, তা তো হয় না। ফলে এই যে অপরাধ, আমি বিশ্বাস করি বাংলাদেশে কয়েক কোটি হতে পারে, কয়েক লক্ষ হতে পারে আওয়ামী সমর্থক আছে, তারা কেউ ওন করবে না, তাদেরকে ওন করা উচিত নয়, কেমন? এবং সে কারণে দেখেছি আমরা যে যা ঘটেছে গত এই 1 বছরের বেশি সময়ে, কি ঘটেছে, কয়জন লোক মাঠে নেমেছে, 32 নম্বর ভেঙে ফেলা হলো, এমন ভয়াবহ একটা কাণ্ড ঘটলো, কয়জন লোক প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের অফিস এখন একটা কি বলে গোডাউনের অবস্থায় পড়ে আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী টেলিফোন করে বলছেন, কই তোমরা তো 100 লোক নামাতে পারলে না, এই অফিস দখল করতে পারলে না। ফলে আওয়ামী লীগ নামবে মাঠে আমি বিশ্বাস করি না। এখন যা ঘটছে, টাকা দিয়ে পয়সা দিয়ে, আমরা কি জানলাম, গতকালে জেনেছি আমরা, অন্য শহর থেকে পয়সা দিয়ে লোক আনা হচ্ছে, বাস পোড়ানো হচ্ছে। এই তো পুরনো ট্যাকটিস আওয়ামী লীগের। আওয়ামী লীগ আগে কি করতো? আপনি যদি পড়ে থাকেন রেন্টু, সে বিখ্যাত বই আমার ফাঁসি চাই, কি বলছেন? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলতেন, লাশ কই, লাশ, লাশ না হলে আন্দোলন হবে কি করে? সেই লাশ চাওয়া রাজনীতি ফিরে গেছি আমরা। আওয়ামী লীগের পুরনো রাজনীতি, লাশের রাজনীতি, তারা ফিরে গেছে। আমার ধারণা যে বাংলাদেশ গুণগতভাবে সেই পুরনো রাজনীতি থেকে উত্তরণ ঘটেছে, আমরা নতুন পর্যায়ে পৌঁছেছি। এই পর্যায়ে আওয়ামী লীগের পুরনো পাপ বিদ্ধ অন্যায় রাজনীতি খুব একটা কার্যকর হবে না। থ্যাংক ইউ। জিয়া ভাই, আপনি কি মনে, কিভাবে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসে ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার পথ কি? কোনো পথ নাই, কোনো স্কোপ নাই, পথ নাই, কারণ এটি হচ্ছে রাজনীতি। সবাই যার যার পজিশনে থাকবে, কারা এটাকে ডিসাইড করবে তার উপর ডিপেন্ড করবে। যদি ডক্টর ইউনূসের সাহস থাকে উনি করবেন, না হলে হয়তো আর্মি এসে একটা গুতা মারবে, কিছু একটা হবে। কিন্তু এইভাবে সবাই বসে হাত নিজেদের মধ্যেই তো সমঝোতা হওয়া ডিফিকাল্ট, কিন্তু এগুলো হবে না, হওয়ার কথাও না, কারণ এভরিবডি ডিফারেন্ট এজেন্ডা থাকে। তো যদি যতই বেশি কথা বলতে দেওয়া হবে, ততই বেশি কথা বলা হবে, তো ডিস্ট্রাকশন হবে। তো আমি এই জন্য বেশি চিন্তা করি না, কারণ আমার চিন্তা করে লাভ নেই, যা হওয়ার এমনি হবে। তবে ওই একসাথে হবে না, মানে কেউ দুঃখিত হবে, কেউ খুশি হবে, কেউ কিছুই হবে না, এভাবে চলবে আর কি। আমি কিন্তু তা মনে করি না। আমি যেটা বললাম একটু আগে, এটা হলো মাঠ দখলের রাজনীতি। লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যেই এনসিপি কিন্তু কথা বলছে দুই দলের সাথে, জামাতের সাথে কথা বলছে, বিএনপির সঙ্গে কথা বলছে আসন ভাগাভাগি নিয়ে। ফলে এই পুরো প্রক্রিয়াটা আসলে নির্বাচনের আগে অ্যাডভান্টেজ গেইন করার জন্য যতগুলি অ্যাক্টিভিটি হচ্ছে, তার মূল লক্ষ্য পাবলিক রিলেশনস, দেশের জনগণের মধ্যে আমার অবস্থানটা পোক্ত করা, এর বেশি কিছু নয়। আপনি দেখবেন 3-4 দিনের মধ্যে বলা হয়েছে সরকার প্রধান সিদ্ধান্ত দেবেন, এবং আমি কোয়াইট ডেফিনেট যে সেই সিদ্ধান্ত কেউই প্রকাশ্যে প্রত্যাখ্যান করবেন না, কারণ এই বিপ্লবের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা এটা সবাই কম বেশি ধারণ করে, কিন্তু সবাই কম বেশি এটাকে এমব্রেস করেছে। তাকে প্রত্যাখ্যান করে, তাকে সরাসরি চ্যালেঞ্জ করে রাজনীতি করবে, আমার বেশ আগে থেকে বামপন্থীদের সরিয়ে দেওয়া হয়েছে, অথবা উনারাই আপুসের নানা গলিপথে নিজেদের হারিয়ে ফেলেছেন। তো উনারা এখন শরীরের নানা নেতিয়ে পড়া অঙ্গতে হাত দিয়ে মাঝে মাঝে বিপ্লবের কথা করে বসে বলেন, কিন্তু জনগণের সাথে তাদের আর কার্যত কোনো সম্পর্ক নাই। যে কোনো একটা ধারাও আছে, সেই ধারাগুলো বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা সুবিধাজনক জায়গায় যেতে পারতেছেন না। এটাই সময়ের সবচেয়ে দুঃখজনক একটা বাস্তবতা। আপনি একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য যারা আছে, এরা সবাই তো বিভিন্ন সময় বিভিন্ন দলের আপনার বগলে ঢুকে তারপরে তাদের অস্তিত্ব লেজুর বৃত্তি করেছে। হ্যাঁ, লেজুর বৃত্তি করে নিজেদের একটা স্বতন্ত্র অবস্থান যে ছিল আগে, একজন আজ থেকে 2 দশক আগেও একজন বামপন্থী নেতা, একজন নির্মল সেন একটা আওয়াজ দিলে এটার একটা অর্থ বহন করতো, বিকজ এই মানুষটা একটা নৈতিকতার ভিত্তির উপর দাঁড়িয়েছিলেন। এইরকম বহু মানুষের উদাহরণ আমরা দিতে পারি, কমরেড মুজাফফরের উদাহরণ দিতে পারি। কিন্তু আজকের এই সময়ের পরিক্রমায় আপনি একজন বাম নেতাও পাবেন না যার একটা অস্তিত্ব আছে, যিনি একটা কথা বললে মানুষ মনে করতে পারে। আমরা যে সেই 71 পরবর্তী সময়ে মাওলানা ভাসানীর লক্ষ লক্ষ অনুসারী ছিলেন না, কিন্তু মাওলানা ভাসানী যখন কথা বলতেন তার কথা একটা অর্থ বহন করতো, বাংলাদেশের রাজনীতিতে ঢেউ উঠতো। কিন্তু সেই ঢেউ বামপন্থীরা তাদের নিজেদের কারণেই, লেজুর বৃত্তির কারণেই, আপোষের, আপনি বলবেন শ্রমজীবীদের কথা আর আপনার বগলে রাখবেন শেখ ফরিদ, বুকে শেখ ফরিদ আর বকলে ইট, এগুলা যারা বিপ্লবের কথা বলছেন 20 বছর 21 বছরের মাথায় তিনি আপোষের মানে তার মাথা পেতে দিয়েছেন।
তো এই সমস্ত মানুষের সমস্ত বিশ্বাস তাদের উপর নষ্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করি এখনো কিছু বাম রাজনৈতিক কর্মীরা দেশে লড়াই সংগ্রাম করতেছেন, কিন্তু তাদের সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা মুখ্য ভূমিকা বা কোনো ভূমিকাই এখন তারা পালন করতে পারতেছেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গেল, আর 1 মিনিট আছে। হাসান ভাই 1 মিনিট, জিয়া ভাই 1 মিনিট আপনার জন্য, হাসান ভাইয়ের জন্য 1 মিনিট। জিয়া ভাই, আমি মনে করি এখানে একটা ভালো সময় আমেরিকাতে প্রবাসীদের এটাকে আমাদের কাজে লাগানো দরকার। আবার বলছি যে মামদানিকে জিতিয়ে দিয়ে সবাই ঘরে বসে আরামে থাকলে হবে না, তাকে বলতে হবে যে আমরা তোমার জন্য এটা করতে চাই, এবং করার দেখানো, খালি মুখে না, কমিউনিটিকে সাথে নিয়ে। তা না হলে আমরা যেটা অর্জন হয়েছে সেগুলো পিছিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ভেরি গুড। জি হাসান ভাই, আমি মনে করি মামদানির বিজয়টা আমাদের দেখাচ্ছে যে ভিন্ন মত বহন করেও আপনি স্রোতের বিরুদ্ধে যেও আপনি জয়লাভ করতে পারেন। মামদানি ট্রাম্প সাহেবের প্রশাসন, ট্রাম্প সাহেবের ব্যক্তিগত প্রতিরোধ সত্ত্বেও একটা অভাবিত রেইনবো কোয়ালিশন তৈরি করেছিলেন, যে তার পথ দেখিয়েছেন। এই যে একটু আগে বললাম আমরা বামপন্থীরাও জিততে পারে অন্য সবাইকে সাথে নিয়ে, একটা শিক্ষা আমাদের হলো। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।